হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে আমাদের রেলওয়ে প্র্যাকটিস সেট, আজকে ক্লাস নাম্বার 7 রেলওয়ে এসএসসি প্র্যাকটিস সেট পিওয়াই কিউজ নিয়ে চলে এসেছি, ক্লাস নাম্বার 7। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের যে প্রশ্ন সেগুলো স্টার্ট করি। প্রত্যেকে চলে এসছে। ওকে, তো আজকে আমাদের যে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্যতা নির্ধারণ করার জন্যে কোন ধরনের নাম্বার ব্যবহৃত হয়? প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্যতা মানে একটা প্লাস্টিককে আমরা যখন ব্যবহার করি, ঠিক আছে, সেটা সাধারণত ওয়ান টাইম ইউজ হয়। কিন্তু আমরা যদি সেটাকে আবার পুনর্ব্যবহার, এমন একটা প্লাস্টিক যেটাকে আমরা আর একবার বা আর এক দুবার ব্যবহার করতে পারবো, তাহলে সেটাকে বলা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক। এটা দেখবে কোনো প্লাস্টিকের উপরে একটা কোড দেওয়া থাকে, সেই কোডটা বোঝায় যে এটা পুনর্ব্যবহারযোগ্য। এখন সেটাকে আমরা কি ধরনের নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি? একটা প্লাস্টিক যে পুনরায় ব্যবহার করা যেতে পারে, পুনর্ব্যবহারযোগ্য যে কোড, সেই কোড আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এখানে সঠিক হচ্ছে পুনর্প্রক্রিয়াকরণ কোড। ঠিক আছে, পুনর্প্রক্রিয়াকরণ কোড হচ্ছে এমন একটা চিহ্ন যেটা ত্রিভুজ আকৃতির থাকে। এই যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম কোড তোমরা প্লাস্টিকের নিচে দেখতে পাবে। ঠিক আছে, এটাকে বলা হয় রিসাইক্লিং কোড, পুনর্ব্যবহারযোগ্য কোড বা রিসাইক্লিং কোড। ঠিক আছে, এটা দেখেছো কখনো প্লাস্টিকের মধ্যে এই চিহ্নটা? এখানে বিভিন্ন নাম্বার লেখা থাকে, 1, 2। 1 মানে সেটা একবার রিসাইকেল করা যাবে, 2 মানে সেটা দুবার রিসাইকেল করা যাবে। ঠিক আছে, অনেকেই দেখেছো, হয়তো অনেকে দেখোনি। প্লাস্টিকের কোনো জিনিস যখন এবার থেকে কিনবে, বালতি, মগ, তখন দেখবে এরকম কোড দেওয়া আছে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে ত্রিভুজাকার একটা প্রতীকের মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, প্লাস্টিকের ধরন এবং পুনর্ব্যবহারযোগ্য প্রক্রিয়াকে নির্দেশ করে এটা। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে কোন মৌলটি হাইড্রোজেনের সমগোত্রীয় নয়? কোন মৌলটি হাইড্রোজেনের সমগোত্রীয় নয়? কোন মৌলটি হাইড্রোজেন পরমাণুর সমগোত্রীয় নয়? বলো। এখানে আমাদের সঠিক উত্তর হবে হিলিয়াম। ঠিক আছে, কারণ দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা প্রত্যেকে একই গ্রুপে অবস্থিত। এদের প্রত্যেকের গ্রুপ হচ্ছে 1। অপরদিকে হিলিয়াম হচ্ছে গ্রুপ 18তে অবস্থিত একটা মৌল। হিলিয়াম গ্রুপ 18তে অবস্থিত একটা মৌল। ঠিক আছে, অপরদিকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবাই গ্রুপ 1-এ অবস্থিত। ঠিক আছে, এবং এরা সবাই ক্ষারীয় ধাতু, হাইড্রোজেনের মতো গ্রুপ 1-এর সদস্য। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। এটা একমাত্র নিষ্ক্রিয় গ্যাস।
নেক্সট, পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ধারণের জন্য কোন সূত্রটি ব্যবহার করি? একটা পরমাণু তার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তো কোন কক্ষপথে ইলেকট্রনের শক্তি কেমন সেটা নির্ধারণের জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করি? আইনস্টাইনের সমীকরণ, বোরের শক্তি সমীকরণ, নিউটনের বল সমীকরণ, নাকি ফ্যারাডের সূত্র বা ফ্যারাডের আইন? আমরা প্রত্যেকে জানি যে পরমাণুর আধুনিক গঠন আবিষ্কার করেছিলেন নিলস বোর। নিলস বোর হচ্ছে পরমাণুর আধুনিক গঠনের আবিষ্কর্তা এবং তিনি একটা সূত্র দিয়েছিলেন, বোরের সূত্র, যে সূত্রের সাহায্যে, যে সূত্রটা হচ্ছে এনার্জি সমান সমান -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কয়ার। এই হচ্ছে বোরের শক্তি সম্পর্ক। এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। কোন কক্ষপথে ইলেকট্রন থাকলে তার কত ইলেকট্রন ভোল্ট শক্তি হবে? একটু আগে যে বলছিলে ইউটিউবের ক্লাস করেছে, ওখানে একটু আগে করানো হয়েছে। কক্ষপথের শক্তি নির্ধারণ করা হয় ইলেকট্রন ভোল্ট এককের সাহায্যে। একটু আগে এটা বলেছি ইউটিউবের ক্লাসে যে ইলেকট্রন ভোল্ট হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ধারণের একক। তো বোরের সূত্রটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট পার এন বাই এন স্কয়ার। ঠিক আছে, কোন কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে এটা বোরের শক্তি সম্পর্ক দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটা, তবে একটা জিনিস মনে রাখবে, বোরের সূত্রটা বিশেষভাবে হাইড্রোজেন পরমাণুর জন্য প্রযোজ্য। ঠিক আছে, অন্যান্য পরমাণুর জন্য বোরের সূত্র অতটা ভালোভাবে কাজ করে না। ঠিক আছে, পরে রেকর্ড দেখে নিও, অসুবিধার কিছু নেই, রেকর্ড তো থেকে যাবে। নেক্সট, কোনটি উদ্ভিদের দেহে নাইট্রোজেন সংবহন ঘটায়? কোন কলা? কোন কলা উদ্ভিদের দেহে নাইট্রোজেন সংবহন ঘটায়? জাইলেম, ফ্লোয়েম, স্টোমা, প্যারেনকাইমা। কোন কলা উদ্ভিদের দেহে নাইট্রোজেন সংবহন ঘটায়? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলার যদিও এফ দিয়ে শুরু হয়, মূল কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, কিন্তু খাদ্য পরিবহনের পাশাপাশি এরা বিভিন্ন জৈব পদার্থ পরিবহন করে এবং নাইট্রোজেন পরিবহন করে খাদ্য পরিবহনের পাশাপাশি। ঠিক আছে, এটা শিকড় থেকে পাতা, মূল থেকে শিকড়, সমস্ত জায়গায় এদের পরিবহন হচ্ছে উভমুখী পরিবহন। উভমুখী পরিবহন অর্থাৎ ওপরের দিকেও পরিবহন হতে পারে, নিচের দিকেও পরিবহন হতে পারে, এদের পরিবহন হচ্ছে উভমুখী। ঠিক আছে, এরা খাদ্য পরিবহন তো করেই, তার সাথে বিভিন্ন জৈব পদার্থ নাইট্রোজেন পরিবহন করে। জাইলেম শুধু জল পরিবহন করে এটাও ঠিক না, জলের সাথে বিভিন্ন হরমোন পরিবহন করে, বিভিন্ন উৎসেচক পরিবহন করে। ঠিক আছে, হরমোন, উৎসেচক এগুলো পরিবহন করে। আর জাইলেমের পরিবহন হচ্ছে শুধুমাত্র ঊর্ধ্বমুখী, অর্থাৎ নিচের থেকে উপরে, শুধুমাত্র ঊর্ধ্বমুখী পরিবহন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোন প্রাণীর আকার সব থেকে বড়? কোন প্রাণীর আকার সব থেকে বড়? নীলতিমি,
হাতি, গ্রেট হোয়াইট শার্ক, জিরাফ। নীলতিমি, ব্লু হোয়েল। নীলতিমি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রাণী, যার দৈর্ঘ্য প্রায় 30 মিটার হতে পারে, আর এটা 30 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে এবং 150 টন পর্যন্ত এর ওজন হতে পারে। ঠিক আছে, এটা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, মনে রাখবে নীলতিমি কিন্তু স্তন্যপায়ী প্রাণী, যেটা সমুদ্রে বসবাস করে, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে কোন কারণে? আমরা জানি আমাদের পৃথিবীতে নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে, কিন্তু এই পৃথিবীর মধ্যে একটা ম্যাগনেট থাকে, মানে ম্যাগনেটের মতো আমরা কল্পনা করতে পারি, যেখানে এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল থাকে। তো এই যে চুম্বকের মেরু, এই চুম্বকের মেরু কোন কারণে পরিবর্তন হতে পারে? চুম্বকের মেরু কোন কারণে পরিবর্তন হতে পারে? সরি, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কেন হতে পারে? চৌম্বক ক্ষেত্র, সরি আমি ভুল বলেছি। চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর উপরে চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কেন হতে পারে? আমি একটু ভুল বলে ফেললাম, বুঝতে পেরেছো? চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, মেরুর পরিবর্তন না, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন। যেখানে সঠিক উত্তর হচ্ছে মেরু পরিবর্তন। তো অ্যাকচুয়ালি পৃথিবীর আভ্যন্তরে লোহা বা ম্যাগমা, এই ম্যাগমা মানে উত্তপ্ত, পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত যে ম্যাগমার প্রবাহ, সেই কারণে মেরু পরিবর্তন ঘটতে পারে। এটা প্রায় কয়েক লক্ষ বছর পর পর একবার করে পরিবর্তন হয়। ঠিক আছে, কয়েক লক্ষ বছর পর পর এই যে পৃথিবীর মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর যে ম্যাগনেটিক পোল, এই ম্যাগনেটিক পোল কয়েক লক্ষ বছর পর পর একবার করে পরিবর্তন হয়। ঠিক আছে, আজ থেকে 1 লক্ষ বছর আগে পৃথিবীর একরকম মেরু ছিল, এখন একরকম, আবার কিছু পরে আর এক রকম হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন তেজস্ক্রিয় মৌল সব থেকে বেশি অর্ধ জীবন ধারণ করে? অর্ধ জীবন মানে যে সময় পরে তার পরিমাণ হয়ে যাবে হাফ, তাকে বলে অর্ধ জীবনকাল। ঠিক আছে, 1 গ্রাম থেকে হাফ গ্রাম হয়ে যাবে, যে সময় তাকে বলে অর্ধায়ু বা অর্ধ জীবন। কার সব থেকে বেশি? ইউরেনিয়াম, থোরিয়াম, কার্বন নাকি রেডিয়াম? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম 238 এর অর্ধ জীবন কাল 4.5 বিলিয়ন বছর। ঠিক আছে, ইউরেনিয়াম অর্ধ জীবন কাল সব থেকে বেশি 4.5 বিলিয়ন বছর। এবং পৃথিবীর বয়স, এই ইউরেনিয়াম পরমাণুর সাহায্যে নির্ণয় করা হয়। ইউরেনিয়াম পরমাণুর আইসোটোপ ইউরেনিয়াম পরমাণুর আইসোটোপ দ্বারা পৃথিবীর বয়স বা কোনো গ্রহের বয়স বার করা যায়, এবং এর অর্ধায়ু সব থেকে বেশি 4.5 বিলিয়ন বছর। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা একটুখানি ওয়েট করো, আমাদের সমস্যা হয়েছিল একটা, যার জন্য আবার ঠিক হয়ে গেছে। জাস্ট মিনিট, হঠাৎ করে আবার আপডেট শুরু হয়ে গেল, অটো আপডেট। এক মিনিট একটুখানি ওয়েট করো, হ্যাঁ। তো যেটা বলছিলাম, যেটা ইউরেনিয়ামের অর্ধেক সব থেকে বেশি, এটা মনে রাখবে। আচ্ছা জাস্ট মিনিট। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, কোন রোগটি বংশগত রোগ নয়? কোনটি বংশগত রোগ নয়? কোন রোগটি বংশগত রোগ নয়? হিমোফিলিয়া, ডায়াবেটিস, রক্তাল্পতা, নাকি সংক্রামক হ্যাজল, এক প্রকার শ্বাসনালীর প্রদাহ। ঠিক আছে, এটা হচ্ছে শ্বাসনালীর প্রবাহ ঘটিত সমস্যা। এটা হচ্ছে শ্বাসনালীর প্রবাহ ঘটিত সমস্যা। বোঝা গেছে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে বংশগত রোগ নয়, এটা আমাদের শ্বাসনালীতে জ্বালা ধরে। ঠিক আছে, বাকি রোগগুলো রক্তাল্পতা, ডায়াবেটিস বা হিমোফিলিয়া, এগুলো তোমার জিনগত রোগ হতে পারে, জিনগত হতে পারে। ঠিক আছে, আবার নাও হতে পারে, কিন্তু হতেও পারে। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোন প্রোটিন, কোন প্রোটিন আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখে? কোন প্রোটিন আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখে, বজায় রাখে? কোলাজেন, হিমোগ্লোবিন, মায়োসিন, নাকি কেরাটিন? কোন প্রোটিন আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে? কোলাজেন, হিমোগ্লোবিন, মায়োসিন, কেরাটিন? বলো। ওহো, হ্যাঁ এবারে ঠিক আছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে কোলাজেন। কোলাজেন প্রোটিন আমাদের ত্বকের স্থিতিস্থাপকতাকে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, এটা আমাদের ত্বক, আমাদের হাড়, আমাদের পেশি এবং আমাদের টিস্যুগুলোতে এগুলো পাওয়া যায়, এবং শরীরের যোগকারী টিস্যু গঠনে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে কোলাজেন নামক প্রোটিন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন গ্যাসটি ফটোকেমিক্যাল স্মোগের প্রধান কারণ? কোন গ্যাসটি ফটোকেমিক্যাল স্মোগের প্রধান কারণ? ফটোকেমিক্যাল স্মোক মানে আলোক রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া। ফাউন্ডেশন 2.0, হ্যাঁ ওটা রেকর্ডেড ব্যাচ, কারণ ফাউন্ডেশন 2.0 তো হয়ে গেছে, এখন কম্বাইন্ড 3.0 ব্যাচ চলছে, যেটা লাইভ চলছে। ঠিক আছে, 2.0 হয়ে গেছে। ফটোকেমিক্যাল স্মোগের প্রধান কারণ কোনটি? আলোক রাসায়নিক ধোঁয়াশা, আলোক
রাসায়নিক আলোক রাসায়নিক ধোঁয়াশা। তো এখানে না কোনো প্রবলেম হবে না, 3.0-তে 3.0 চলছে এখন, ঠিক আছে, এখনো চলবে, এখনো মাঝ পথেই আছে, ঠিক আছে। কিছু ক্লাস রেকর্ডেড পাবে কিন্তু বাকি সবগুলো লাইভই পাবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড ফটোকেমিক্যাল স্মোকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটা বায়ুমণ্ডলে সূর্যের আলো দ্বারা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দূষণ সৃষ্টি করে, যেটা শ্বাসকষ্ট সৃষ্টি করে এবং অন্যান্য পরিবেশ দূষণ ঘটায়। তো এটা মনে রাখবে, আলোক রাসায়নিক ধোঁয়াশা, আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রধান উপাদান হচ্ছে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। ওকে, পরের কোশ্চেন, কোন গ্যাসটি আমাদের ব্লাডে, আমাদের রক্তে অক্সিজেন গ্রহণে বাধার সৃষ্টি করে? কোন গ্যাসটি আমাদের রক্তে অক্সিজেন গ্রহণে বাধার সৃষ্টি করে? কোন গ্যাসটি আমাদের রক্তে অক্সিজেন গ্রহণে বাধার সৃষ্টি করে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড। কোন গ্যাসটি আমাদের রক্তে অক্সিজেন যুক্ত হতে বাধা দেয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড, CO, কার্বন মনোঅক্সাইড। এটা আমাদের রক্তে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে, এটা আমাদের রক্তে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহন করার ক্ষমতাকে বাধা দেয় এবং অক্সিজেনের অভাব ঘটলে এটা প্রাণঘাতী হতে পারে। এই জন্য কার্বন মনোক্সাইড গ্যাস অত্যন্ত খারাপ একটি দূষক পদার্থ, যেটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে, আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে আমাদের শরীরে কিন্তু অক্সিজেন পরিবহনে সমস্যা দেখা দেয় এবং এর ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় ভারী জল তৈরি হয়? কোন প্রক্রিয়ায় ভারী জল তৈরি হয়? ইলেকট্রোলাইসিস, আইসোটোপ বিভাজন, উত্তোলন, পরিস্রাবন। বলো, কোন প্রক্রিয়ায় ভারী জল তৈরি হয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আইসোটোপ বিভাজন, ঠিক আছে। ভারী জলের সংকেত হচ্ছে D2O, ডি মানে হচ্ছে হাইড্রোজেনের ডয়টোরিয়াম আইসোটোপ, এবং এটা মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখবে, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ভারী জল, ভারী জল মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে কোন উপাদানের ঘনত্ব সব থেকে বেশি? কোন উপাদানের ঘনত্ব সব থেকে বেশি? লোহা, প্লাটিনাম, সীসা, অসমিয়াম। কোন উপাদানের ঘনত্ব সব থেকে বেশি? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অসমিয়াম। এটা এমন একটা পদার্থ, ঠিক আছে,
এর ঘনত্ব সব থেকে বেশি। অসমিয়ামের ঘনত্ব 22.59 গ্রাম পার সেমি কিউব, এটা সব থেকে বেশি ঘনত্ব যুক্ত। ঠিক আছে, এই উচ্চ ঘনত্বের কারণে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এছাড়া এটা উচ্চ চাপ সহ্য করতে সক্ষম। অসমিয়াম এমন একটা ধাতু যেটা উচ্চ চাপ সহ্য করতে সক্ষম এবং এর ঘনত্ব সব থেকে বেশি। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন, কোন গ্যাসটি সব থেকে দ্রুত বায়ুমণ্ডলে মেশে? কোন গ্যাসটি সব থেকে দ্রুত বায়ুমণ্ডলে মেশে? বলো, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? কোন গ্যাসটি দ্রুত বায়ুমণ্ডলের সঙ্গে মিশতে পারে? এখানে আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আমাদের সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস, এই কারণে এদের বেগ অনেক বেশি, যার জন্য এরা খুব সহজে বায়ুমণ্ডলের সাথে মিশতে পারে। কেন? কারণ বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে তারা ধরো এরকম বড় বড় গ্যাস, তার তুলনায় হাইড্রোজেন গ্যাসগুলো যদি ছোট ছোট হয় তাহলে খুব সহজে এদের সঙ্গে মিশে যেতে পারে। হাইড্রোজেন গ্যাস যেহেতু আকারে খুব ছোট, হাইড্রোজেন গ্যাস যেহেতু আকারে খুব ছোট, তাই খুব সহজে অন্যান্য গ্যাসের মধ্যে মিশে যেতে পারে। নেক্সট কোশ্চেন, ও দাঁড়াও, বলো, নিচের কোনটি পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রায় সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে? নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রায়, নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রায় সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী হিসেবে কাজ করে? অতি পরিবাহী। নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রায় অতি পরিবাহীর মতো আচরণ করে? সঠিক উত্তর হচ্ছে পারদ। পারদ হচ্ছে এমন একটা ধাতু যেটা 4.2 কেলভিন তাপমাত্রায়, 4.2 কেলভিন, 4.2 কেলভিন মানে কত বলো তো? 4.2 কেলভিন মানে এর থেকে 273 বাদ দিলে কত হয়? 273 আর 4.2 তাহলে 0.8, 4 একে 5, 5 আর 5 10, 11 12 13, 5 6 7 8, 6, 268 মাইনাস 268.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাইনাস 268.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 4.2 কেলভিন। তখন পারদ অতি পরিবাহী পদার্থের মতো আচরণ করবে, অর্থাৎ তাদের বৈদ্যুতিক প্রতিরোধ বা বৈদ্যুতিক রোধ প্রায় শূন্য হয়ে আসবে। তাদের বৈদ্যুতিক রোধ কি হবে? প্রায় 0 হয়ে যাবে। অতি পরিবাহী মানে কি? অতি পরিবাহী মানে কম তাপমাত্রায় এদের যে রোধ সেটা হবে 0 ওহম। কম তাপমাত্রায় এদের রোধ হবে 0 ওহম। নেক্সট বলো, কোন ধাতু রাসায়নিকভাবে সব থেকে বেশি বিক্রিয়াশীল? কোন ধাতু রাসায়নিকভাবে সব থেকে বেশি বিক্রিয়াশীল?
তামা, সীসা, সোনা, পটাশিয়াম। কোন ধাতু রাসায়নিকভাবে সব থেকে বেশি বিক্রিয়াশীল? দেখি কতজন অ্যান্সার করতে পারে। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম। কারণ কি, পটাশিয়াম হচ্ছে এক প্রকার ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো পর্যায় সারণীর গ্রুপ 1-এ থাকে এবং যারা ক্ষার ধাতু তারা সাধারণত অতি যারা ক্ষার ধাতু তারা প্রধানত অতি সক্রিয় হয়ে থাকে। ঠিক আছে, ক্ষার ধাতুগুলো অতি সক্রিয় হয়, তাই এরা সব থেকে বেশি রাসায়নিকভাবে বিক্রিয়াশীল। এরা জল বা আর্দ্রতার সাথে দ্রুত বিক্রিয়া করে প্রচুর তাপ তৈরি করে এদের। ঠিক আছে, এছাড়া বাতাসের অক্সিজেনের সাথেও দ্রুত বিক্রিয়া করে। তুমি যদি জলের, সোডিয়ামও তাই, সেম অ্যাজ সোডিয়াম। তুমি যদি সোডিয়ামকেও রাখো তাহলে সোডিয়ামও কিন্তু প্রচুর পরিমাণে তাপ তৈরি করে, আর্দ্রতার সঙ্গে বিক্রিয়া করে তাপ তৈরি করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, বলো কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট? কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট? কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বেগুনি। বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট। ঠিক আছে, আমরা যদি সাজাই ভি, আই, বি, জি, ওয়াই, ও, আর, ভিপজিওর 7টা রং। তো আমরা যদি ওপরের দিকে যাই, নিচের থেকে অপরের দিকে, তাহলে কম্পাঙ্ক বাড়ে মানে শক্তি বাড়ে। ঠিক আছে, মনে রাখবে, কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে। আর যদি আমরা ওপর থেকে নিচের দিকে যাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, আর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কমবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কমে, আর কম্পাঙ্ক বাড়লে বা তরঙ্গ দৈর্ঘ্য কমলে শক্তি বাড়ে। তাহলে সব থেকে বেশি শক্তি কার? সব থেকে বেশি শক্তি বেগুনি আলো। এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রায় 380 ন্যানোমিটার। 380 ন্যানোমিটারের কাছাকাছি। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 700 প্রায় বা 720 ন্যানোমিটার অবধি হয়ে থাকে। 380 থেকে 720 ন্যানোমিটার এরকম রেঞ্জের হয়ে থাকে। ঠিক আছে, যে এখানে লেখা আছে তরঙ্গ দৈর্ঘ্য যত কম আলোর শক্তি তত বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি হবে, ফলে বেগুনি আলোর শক্তি কি হয়? বেগুনি আলোর শক্তি অনেক বেশি হয়। নেক্সট কোশ্চেন, কোন উপাদানটি তড়িৎ নিরোধক হিসাবে ব্যবহৃত হয়?
কোন উপাদানটি তড়িৎ নিরোধক হিসেবে ব্যবহৃত হয়? বাকিরা অ্যান্সার করো। সঠিক উত্তর হচ্ছে রাবার। ঠিক আছে, তড়িৎ নিরোধক মানে ইনসুলেটর বা কুপরিবাহী। ঠিক আছে, এটা বৈদ্যুতিক তারের আবরণ তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি রেডিও অ্যাক্টিভ মৌল নয়, অর্থাৎ তেজস্ক্রিয়? নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, সীসা, রেডন। কোনটি তেজস্ক্রিয় নয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সীসা। সীসা হচ্ছে লাস্ট অ্যাটম, লাস্ট নন রেডিও অ্যাক্টিভ অ্যাটম। সীসা হচ্ছে লাস্ট নন রেডিও অ্যাক্টিভ অ্যাটম। বাকিরা সবাই, আর রেডন তো তেজস্ক্রিয় প্লাস নিষ্ক্রিয় গ্যাস। রেডন তেজস্ক্রিয় প্লাস নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা অনেক সময় তেজস্ক্রিয়তার আবরণ হিসেবে ব্যবহার করা হয়। তেজস্ক্রিয়তা রোধকারী আবরণ। এটা তেজস্ক্রিয়তা রোধকারী আবরণ হিসাবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট, কোন অ্যাসিড সব থেকে শক্তিশালী? নাইট্রিক, সালফিউরিক, হাইড্রোক্লোরিক, হাইড্রোফ্লোরিক। কোন অ্যাসিড সব থেকে বেশি শক্তিশালী? এখানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এইচএফ। এটা মনে রাখবে। ঠিক আছে, এইচএফ হচ্ছে খুব শক্তিশালী অ্যাসিড, যেটা অত্যন্ত বিষাক্ত এবং অত্যন্ত ক্ষতিকারক একটা অ্যাসিড। এটা কাঁচকেও গলিয়ে ফেলে, এমনকি অনেক ধাতুকেও ক্ষয় করতে পারে। কাঁচের পাত্রেও রাখা যায় না হাইড্রোফ্লোরিক অ্যাসিড, কারণ কাঁচের পাত্রে রাখলে কাঁচও গলে যায়। ঠিক আছে, কাঁচের পাত্রে রাখলে কাঁচও গলে যায়। এটা মনে রাখবে, কোশ্চেনটা ভালো কোশ্চেন কিন্তু। ঠিক আছে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন সহজে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়? কোন ভিটামিনটি সহজে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়?
কোন ভিটামিনটি সহজে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। কারণ ভিটামিন এ ডি ই কে, এ ডি ই কে এরা সবাই ফ্যাট বা তেলে দ্রবণীয় ভিটামিন। এরা সবাই ফ্যাট বা তেলে দ্রবণীয় ভিটামিন। আর সি হচ্ছে একমাত্র জলীয় দ্রবণে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, জলীয় দ্রবণে দ্রবীভূত হয়। ঠিক আছে, আর হচ্ছে বি, সি আর পি, বি সি আর পি। ঠিক আছে, ভিটামিন বি, ভিটামিন সি আর পি এরা জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, এরা জলে দ্রবীভূত হওয়া ভিটামিন। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, কোনটি সব থেকে ভারী মৌল? স্বর্ণ, ইউরেনিয়াম, সীসা, প্লাটিনাম। কোনটি সব থেকে ভারী মৌল? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম 23892, যেটা এটা সব থেকে ভারী মৌল। ঠিক আছে, এর 1 মোলের ভর হচ্ছে 238 গ্রাম। মাত্র 1 মোল, 1 মোলের ভর হচ্ছে 238 গ্রাম। এটা সব থেকে ভারী মৌল। আর সব থেকে ঘনত্ব বেশি কি বলেছিলাম? সব থেকে ঘনত্ব বেশি হচ্ছে অসমিয়াম। আর সব থেকে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। আর করতে হবে না, এটা আমাদের লাগবে না। পরের কোশ্চেনটা বলো, কোন মৌলটি জল থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত করতে পারে? কোন মৌলটি জল থেকে হাইড্রোজেন গ্যাস নির্গমন করতে পারে? বলো, কোন মৌলটি জল থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত করতে পারে? সোনা, তামা, দস্তা, রূপা। কোনটা হবে এখানে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দস্তা, জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক যখন জলের সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে জিঙ্ক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। তাই জিঙ্ক ধাতুটা বা দস্তা ধাতুটা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত করতে পারে। ঠিক আছে, দস্তার অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস নির্গত করে জিঙ্ক। মনে থাকবে। নেক্সট বলো, কোনটা একটা ক্ষারীয় ধাতু? ক্ষারীয় ধাতু, ক্ষার প্রকৃতির ধাতু কোনটা? হাইড্রোজেন, লিথিয়াম, আয়রন, ক্যালসিয়াম। ক্ষার প্রকৃতির ধাতু কোনটা? ক্ষারীয় ধাতু। ক্ষারীয় ধাতু। ঠিক আছে, ক্ষারীয় ধাতু।
এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে একটা ক্ষারীয় ধাতু যেটা গ্রুপ 1-এ অবস্থিত। গ্রুপ 1-এ যারা অবস্থিত তাদেরকে আমরা বলি ক্ষার ধাতু, আর গ্রুপ 2-তে যারা অবস্থিত তাদেরকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, নেক্সট, কোন উপাদানটি পৃথিবীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়? কোন রাসায়নিক উপাদানটি পৃথিবীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়? কোন রাসায়নিক উপাদানটি পৃথিবীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়? এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হবে, এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হবে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন। কারণ অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলে 21% এবং পৃথিবীর ভূত্বকে 46% থাকে। বায়ুমণ্ডলে 21% এবং ভূত্বকে 46% থাকে, অর্থাৎ টোটাল পৃথিবীতে সব থেকে বেশি যে মৌলিক উপাদানটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। তোমরা হয়তো শুধু বায়ুমণ্ডলের কথা ভেবে বলেছো, শুধু বায়ুমণ্ডলে নাইট্রোজেন বেশি, ঠিক, কিন্তু এখানে আমরা গোটা পৃথিবীর কথা বলছি। পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর ভূমণ্ডল, পৃথিবীর জলমণ্ডল সব মিলিয়ে অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে। সব মিলিয়ে অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে। এখানে শুধু বায়ুমণ্ডলের কথা বলা হয়নি। তো কোশ্চেন দেখে শুনে আনসার করবে। বায়ুমণ্ডল যদি হয় তাহলে নাইট্রোজেন হবে, কিন্তু গোটা পৃথিবীর কথা যদি বলে তাহলে সেটা হবে অক্সিজেন। নেক্সট, নেক্সট হচ্ছে, একটি মানুষের শরীরে উপস্থিত কোন অঙ্গটি একাধিক কার্য সম্পাদন করতে সক্ষম, যার মধ্যে পিত্ত উৎপাদন, প্রোটিন সংশ্লেষ এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ এই সমস্ত কিছু অন্তর্ভুক্ত? বলো দেখি। সমস্ত কাজ, অনেকগুলো কাজ করতে পারে। তোমরা হয়তো শর্করা নিয়ন্ত্রণটা ভেবে অগ্নাশয় দিচ্ছ, যে অগ্নাশয়ে ইনসুলিন তৈরি হয়, কিন্তু বাকি কাজগুলো, পিত্ত উৎপাদন করে, প্রোটিন সংশ্লেষ করে, এগুলো তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের উত্তর হবে যকৃৎ। ঠিক আছে, যকৃৎ হচ্ছে এমন একটা কোষাঙ্গাণু, এই এমন একটা অঙ্গাণু, এটা পিত্ত উৎপন্ন করে যেটা আমাদের হজম করতে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে, তাছাড়া ডিটক্সিফিকেশন অর্থাৎ ফিল্টার করে। কোনো অঙ্গ এত বিস্তৃতভাবে কাজ করে না যকৃৎ যতটা কাজ করে। যকৃৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। ঠিক আছে, নেক্সট, কোন প্রাণীর গলার শ্বাসনালীতে এমন একটি বিশেষ অঙ্গ রয়েছে যা বাতাসের সাহায্যে শব্দ তৈরি করতে সক্ষম, অর্থাৎ বাতাস প্রবাহিত হলে, বাতাস প্রবাহ হলে শব্দ তৈরি হয়। বাতাস প্রবাহিত হলে শব্দ তৈরি হয়। এখানে আমাদের সঠিক উত্তর হবে পাখি।
পাখিদের গলায় একটা অঙ্গ রয়েছে যার নাম হচ্ছে সিরিংস। এই যে সিরিংস যে অঙ্গটা, এটা বাতাস প্রবাহিত হলে শব্দ তৈরি হয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের গলার থেকে আলাদা। পাখিদের এই অঙ্গটা সাধারণত স্তন্যপায়ী বা অন্যান্য প্রাণীদের থেকে আলাদা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, কোষ বিভাজনের কোন ধাপটি চলাকালীন জিনগত উপাদানের আদান প্রদান ঘটে? যেটা প্রজনন প্রক্রিয়ায় বৈচিত্র্য সৃষ্টি করে। কোষ বিভাজন চলাকালীন কোন ধাপটি চলাকালীন জিনের আদান প্রদান ঘটে, যেটা প্রজনন প্রক্রিয়ায় বৈচিত্র্য সৃষ্টি করে? এখানে সঠিক উত্তর হচ্ছে মিওসিস। এটা আমি আগেও বলেছি, মিওসিস কোষ বিভাজনে কি হয়, জিনগত যে উপাদান তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটে, মানে একটা ডিএনএর উপাদান আর একটা ডিএনএতে চলে যায়, ফলে প্রজননের বৈচিত্র্য দেখা যায়, ঠিক আছে, প্রজননের বৈচিত্র্য দেখা যায়। নেক্সট, কোন হরমোনটি রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং হাড়ের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হাড়ের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন হরমোন বলতে পারবে? বলো। আমাদের হাড়কে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। আমাদের হাড়কে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। কোন কোষাঙ্গাণু আমাদের দেহের হাড়কে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে? এখানে সঠিক উত্তর হচ্ছে প্যারাথাইরয়েড। অনেকেই সঠিক উত্তর দিয়েছে, বাহ। প্যারাথাইরয়েড এই হরমোনটা রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়ামের পুনঃশোষণ বৃদ্ধি করে। অর্থাৎ আমাদের যে দেহের হাড়, এই হাড়, আমাদের দেহের হাড় যাতে ক্যালসিয়াম শোষণ করতে পারে সেটা সাহায্য করে। আর যত ক্যালসিয়াম শোষণ করবে আমাদের হাড় তত মজবুত হবে। লাস্ট একটা কোশ্চেন আমি করাচ্ছি, এটা আমি তোমাদের আগেও করিয়েছি, দেখি কার মনে আছে। কোন প্রাণীর 3টে হৃৎপিণ্ড থাকে এবং তাদের রক্ত নীল রঙের হয়? কোন প্রাণীর রক্ত 3টে হৃৎপিণ্ড থাকে এবং নীল রঙের হয়? এটা আগের দিন বলা হয়েছে। না, হচ্ছে না। আগে একদিন বলেছি এটা অক্টোপাস হবে। অক্টোপাস তোমাদের বলেছিলাম না কাদের বলেছিলাম মনে পড়ছে না। যাই হোক, অক্টোপাস এমন একটা প্রাণী যাদের দেহে 3টে হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে। 2টি হৃৎপিণ্ডের কাজ কি? গিল থেকে রক্ত পাম্প করে এবং 3 নম্বর হৃৎপিণ্ডটা শরীরের বাকি অংশে রক্ত সঞ্চালন করে। এবং অক্টোপাসের রক্তে থাকে হিমোসায়ানিন, এবং হিমোসায়ানিন থাকার জন্য তাদের রক্ত নীল রঙের দেখায়। এদের দেহের রক্তে থাকে হিমোসায়ানিন, যার ফলে এদের রক্ত নীল রঙের দেখায়, ঠিক আছে। ওকে, আর একটা কোশ্চেন করিয়ে দিই। নেক্সট বলো, মানুষের কোন অঙ্গে
বাউমান ক্যাপসুল নামক একটি বিশেষ গঠন পাওয়া যায়। মানুষের কোন অংশে বাউমান ক্যাপসুল থাকে? মানুষের দেহের কোন অঙ্গে থাকে? বলো, মানুষের দেহের কোন অঙ্গে বাউমান ক্যাপসুল থাকে? বৃক্ক, বৃক্ক বা কিডনি, অপশন সি হবে। ঠিক আছে, এটা কিডনির গ্লোমেরুলাসের একটা অংশ, কিডনির গ্লোমেরুলাসের অংশ, যেটা রক্ত পরিস্রবণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা কিডনির গ্লোমেরুলাসে অবস্থিত একটি অঙ্গ। ঠিক আছে, আর একটা লাস্ট কোশ্চেন বলে দিই, বলো কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এটা তো আমরা প্রত্যেকে পারবো। ও 3টে ক্লাস, ওটা আমি ঠিক বলতে পারছি না, তোমাদের রুটিনে যেটা আছে সেটাই থাকবে, মনে হচ্ছে 3টেই আছে, আমার দেখতে হবে, কারণ অনেকগুলো ব্যাচ চলছে তো একসঙ্গে, খেয়াল থাকে না। এটা হবে ভিটামিন কে, রাইট, ফাইলোকুইনন। ঠিক আছে, যেটা জমাট বাঁধার প্রক্রিয়ায় সাহায্য করে, ভিটামিন কে। ঠিক আছে, তো আজকে অবধি থাকছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে, তাহলে বাই বাই।